হ্যালো ডিয়ার স্টুডেন্টস, মিডনাইট সান স্টাডিতে সকলকে স্বাগত। তো তোমাদের আজকে আমি আবার সেই এনএমএমএস এর স্যাটের ক্লাস নিয়ে এসেছি, যেখানে তাপের যে আমরা কোশ্চেনগুলো করছিলাম সেই তাপের কোশ্চেনগুলো আমরা বাকিগুলো সলভ করব। তো তোমাদেরকে একটাই কথা বলবো, আমি যেটুকুনি টাইম পাচ্ছি তোমাদের কিন্তু আমি ক্লাস দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? আমি যদি আরও বেশি টাইম নিজের জন্য রাখতে পারি তাহলে অবশ্যই তোমাদের আরও অনেক ক্লাস নেব। ম্যাথ স্যাট তোমরা কেউ নারাজ হয়েও না, আমি প্রত্যেকটা ক্লাস চেষ্টা করছি যতটা দেওয়া যায়, বুঝেছো? এবার দেখো, ফার্স্ট হলো আমাদের তাপের চ্যাপ্টারটাই আমরা করছিলাম। আজকে আমাদের 4 নম্বর ভিডিও। প্রথম প্রশ্ন চলে যাচ্ছি আমরা। বলছে চাপ বাড়ালে কোনো তরলের স্ফুটনাঙ্ক কি হবে? যদি চাপ বাড়ানো হয় তাহলে তরলের স্ফুটনাঙ্ক কি হবে? দেখো, এই যে প্রেসার কুকারে আছে না, প্রেসার কুকারে কি হয়, ঠিক এই পদ্ধতিতেই কাজ হয়। তাহলে চাপ বাড়ালে তরলের স্ফুটনাঙ্ক বাড়ে কমে একই থাকে নাকি কোনোটি নয়? অবশ্যই চাপ বাড়বে, স্ফুটনাঙ্ক বাড়বে। চাপ বাড়ালে কি হবে? তরলের স্ফুটনাঙ্ক বেড়ে যাবে। প্রেসার কুকারে কি হয়, এই যে প্রেসার কুকার আছে, প্রেসার কুকারে যদি যখন আমরা আগুন দিচ্ছি, এর মধ্যে হিট দিচ্ছি, তখন ভেতরে যে জলটা থাকে সেই জলটা কি হচ্ছে, জলীয় বাষ্প হয়ে যাচ্ছে। এবার জলীয় বাষ্প হয়ে যাওয়ার পর এটা কি হচ্ছে, সেই বাষ্পটা কি হচ্ছে, মনে হচ্ছে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করছে, কিন্তু সে তো বেরিয়ে আসতে পারছে না, তাই না? সে তো ঢাকনা দেওয়া আছে বা সেটাকে বন্ধ করে রেখেছে, তাহলে বাইরে বেরিয়ে আসতে চাইছে। তার মানে কি, ভেতরে একটা প্রচুর একটা চাপের সৃষ্টি হচ্ছে। সেই চাপের ফলে, তাহলে আমাদের যে তাপের ফলে একটা চাপ সৃষ্টি হচ্ছে, সেই চাপের ফলে কি হচ্ছে, স্ফুটনাঙ্কের মানটা কিন্তু বেড়ে যাচ্ছে। তরলের যে নর্মাল স্ফুটনাঙ্ক সেটা হলো 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 100 ডিগ্রি সেলসিয়াস থেকেও তাপটা কিন্তু বেশি উষ্ণতা এখানে তৈরি হয়ে যাচ্ছে, তাই তো? এইবার কোনো যদি এখানে খাদ্যদ্রব্য থাকে, ভেতরে যদি আমরা কোনো কিছু রান্না করছি, ধরো খাদ্যদ্রব্য থাকে, সেটা কি হচ্ছে, বেশি উষ্ণতায় সেটা সেদ্ধ হচ্ছে বা বেশি স্ফুটনাঙ্কে সেটা সেদ্ধ হচ্ছে। ফলে কি হচ্ছে, তাড়াতাড়ি খাদ্যদ্রব্য সেদ্ধ হয়ে যায়। তো এটা মাথায় রাখবে তোমরা। তাহলে চাপ বাড়ালে স্ফুটনাঙ্ক সবসময় বেড়ে যাবে। সকল বস্তুতে তাপ থাকে, থাকে না, থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। আচ্ছা দেখো, প্রশ্নটা খুবই ইন্টারেস্টিং। বলছে সকল বস্তুতে তাপ কি হয়? যে কোনো বস্তুর মধ্যে তাপ কি থাকে না থাকে না? এটা মনে রাখবে, প্রত্যেকটা বস্তুর মধ্যে তাপ থাকে। এখন কিভাবে তাপ থাকে? ধরো কোনো একটা বস্তু যে কোনো বস্তু হোক, সেই বস্তুর মধ্যে যে অণু পরমাণুগুলো রয়েছে, তো আমরা জানি যে তারা সবসময় কি হয়, তারা সবসময় কিন্তু গতিশীল, ঠিক আছে? তো আমরা তো খালি চোখে দেখতে পাচ্ছি না সেগুলোকে, সেগুলোকে আমরা বুঝতেও পারছি না, দেখতেও পাচ্ছি না, কিন্তু সবসময় কি হয়, অণুগুলো চলাচল করছে, ঠিক আছে? গতিশীল তারা। তার জন্য কি হয়, এদের মধ্যে একটা তাপ শক্তির উৎপন্ন হয়, এটা মাথায় রাখবে। তাহলে তাপ শক্তি কি হয়, সকল বস্তুতে তাপ থাকে। অপশান 1 হয়ে যাবে সঠিক অ্যান্সার। ইভেন একটা ঠান্ডা বস্তুর মধ্যেও কিন্তু তাপ থাকে, এটাও মাথায় রাখবে, ঠিক আছে? যে কোনো বস্তুর মধ্যে কিন্তু সর্বদা বলছে সকল বস্তুতে তাপ থাকে। আচ্ছা, 33 নম্বর প্রশ্ন বলছে তাপ বর্জন করে তরল পদার্থের কঠিনে পরিণত হওয়াকে কি বলে? এটা অনেক ইজি কোশ্চেন, তোমাদের বারবার করে এগুলো আমি করাচ্ছি। তাপ বর্জন করে যদি তরলে পরিণত হয়, ঠিক আছে, তাপ বর্জন করে তরল পদার্থের কঠিনে পরিণত হওয়াকে কি বলছে? তাহলে তরল ছিল, তরল থেকে কি হয়ে যাচ্ছে, কঠিন হয়ে যাচ্ছে। মানে ধরো জল ছিল, জলটা কি হয়ে যাচ্ছে, বরফ হয়ে যাচ্ছে। তাহলে জল যদি বরফ হয়ে যায় তাহলে এটাকে আমরা বলবো কঠিনীভবন। কঠিন হয়ে যাচ্ছে মানে হলো কঠিনীভবন। আর গলন মানে হলো উল্টোটা, অর্থাৎ কঠিন থেকে যদি তরল হয়ে যায় তাহলে সেটা হয়ে যাবে গলন। আর ঘনীভবন কি বলেছিলাম? ঘনীভবন মানে হলো, ধরো আহ, যে বাষ্প আছে, জলীয় বাষ্প যেটা আছে, সেই জলীয় বাষ্পটা যদি জলে পরিণত হয়, জলীয় বাষ্পটা যদি জলে পরিণত হয়, যেমন আমাদের মেঘ আছে, সেই মেঘটা কি হয়, বৃষ্টি রূপে ঝরে পড়ে, তাহলে মেঘটা কি হয়, ঘনীভূত হয়, ঘনীভূত হয়ে জলে পরিণত হয়। ওকে, এটাকে বলবো ঘনীভবন। আর বাষ্পায়ন মানে হলো যদি আমরা কোনো কিছুতে হিট দিই, তারপরে কি হবে, সেটা মানে জলটা কি হবে, বাষ্পে পরিণত হয়, অর্থাৎ তরল পদার্থ বাষ্পে পরিণত হয়ে যায়। পরের প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 34। জলে নুন মেশালে নুন জলের স্ফুটনাঙ্ক কি হবে? ধরো এই যে জল আছে, জলের মধ্যে তুমি নুন মেশালে, তাহলে এর স্ফুটনাঙ্ক কি বাড়বে না কমবে, নাকি একই থাকবে, নাকি প্রথমে বৃদ্ধি পেয়ে পরে কমে যাবে? তো তোমরা একটা জিনিস যদি দেখো, যে রান্না করার সময় নুন দেওয়া হয়, ঠিক আছে,
অনেক সময় ধরো আলু টালু যখন মানে আলু তরকারি রান্না করে আর কি, তখন দেখবে নুন দিয়ে দেয় আগেই। নুনটা কেন দেয়? যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তাড়াতাড়ি সেদ্ধ কখন হবে? তাহলে স্ফুটনাঙ্ক বেড়ে গেলে তাড়াতাড়ি সিদ্ধ হবে। ঠিক আছে, জলের যদি স্ফুটনাঙ্ক বেড়ে যায় তাহলে কি হবে? তাড়াতাড়ি সেদ্ধ হবে। আমরা এর আগে প্রেসার কুকারে একই জিনিস পড়লাম। তাহলে এটা কি হবে? জলে যদি নুন মেশায়, নুন মেশালে জলের স্ফুটনাঙ্ক বেড়ে যাবে। স্ফুটনাঙ্ক বেড়ে গেলে আমাদের খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তাহলে অপশান 3 হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার। সাদা চকচকে বস্তুর সাদা চকচকে বস্তুর বিকিরণ ক্ষমতা বেশি, শোষণ ক্ষমতা বেশি, প্রতিফলন ক্ষমতা বেশি নাকি প্রতিফলন ক্ষমতা কম? এই চারটে অপশানের মধ্যে কি অ্যান্সার হবে? দেখো, সাদা যদি চকচকে বস্তু হয়, সাদা জিনিস সবসময় বেশি প্রতিফলিত করে। কি হয়? বেশি প্রতিফলিত করে, দেখবে আলোটা কি হয়? ছড়িয়ে যায়। তাহলে প্রতিফলন ক্ষমতা বেশি হয়। এবার দেখো, বিকিরণ ক্ষমতা আর শোষণ ক্ষমতা আমরা অলরেডি একটা ভিডিওতে তোমাদের বলেছিলাম যে শোষণ ক্ষমতা সবচেয়ে কার বেশি? কালো বস্তুর। সবচেয়ে বেশি হলো শোষণ ক্ষমতা কালো বস্তুর। যার শোষণ ক্ষমতা বেশি তার বিকিরণ ক্ষমতাও বেশি। শোষণ ক্ষমতা যার বেশি হবে তার বিকিরণ ক্ষমতাও বেশি, অর্থাৎ কালো বস্তুর কিন্তু বিকিরণ ক্ষমতাও অনেক বেশি হবে। তাহলে এই দুটো কিন্তু অ্যান্সার যদি বলা হয়, এই দুটো হয়ে যাবে কালো বস্তু। আর প্রতিফলন করার ক্ষমতা সব থেকে বেশি হলো সাদা বস্তু। সাদা বস্তু সব থেকে বেশি প্রতিফলিত করে। ওকে, নেক্সট। 36 বলছে, নির্দিষ্ট গলনাঙ্ক ও হিমাঙ্ক থাকে না এমন পদার্থ। কোন পদার্থ যার নির্দিষ্ট কোনো গলনাঙ্ক বা হিমাঙ্ক থাকে না? তো তোমরা অলরেডি ছবি দেখতে পাচ্ছ, এটাই অ্যান্সার হবে। সেটা কি হবে? মাখন। মাখনের কিন্তু নির্দিষ্ট গলনাঙ্ক বা হিমাঙ্ক থাকে না, কিন্তু এখানে বরফ, তামা, লোহা, ধাতব পদার্থের এগুলো থাকবেই। বরফেরও কিন্তু নির্দিষ্ট গলনাঙ্ক হিমাঙ্ক থাকে। এবার দেখো, এখানে তোমাদের আমি একটা প্রশ্ন দিচ্ছি যে নির্দিষ্ট গলনাঙ্ক বা হিমাঙ্ক থাকে না এমন হলো মাখন। মাখন ছাড়া মাখন ছাড়া যদি আমি বলি মাখন ছাড়া আর কার কার এটা হতে পারে? মাখন ছাড়া আর, হ্যাঁ, আর কোন কোন কার কার হতে পারে এটা তোমাকে একটু বলতে হবে। ঠিক আছে, ওকে, পরের প্রশ্ন দেখো। শীতকালে বায়ুতে জলীয় বাষ্প কেমন থাকার জন্য ভিজে জামা কাপড় তাড়াতাড়ি শুকায়? শীতকালে বায়ুতে জলীয় বাষ্প কেমন থাকার জন্য ভিজে জামা কাপড় তাড়াতাড়ি শুকায়? এটা কি হবে? দেখো, শীতকালে বলছে যে বায়ুতে জলীয় বাষ্প কি হয়? ভিজে জামা কাপড় শুকানোর কারণ কি? ভিজে জামা কাপড় তখনই শুকাবে যখন জলীয় বাষ্প কম থাকে। জলীয় বাষ্প কি থাকবে? কম থাকবে। দেখো, বর্ষাকাল যদি আমরা দেখি, বর্ষাকালে কি হয়? বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কিন্তু অনেক বেশি থাকে। জলীয় বাষ্প বেশি থাকার জন্য আমাদের কিন্তু জামা কাপড় শুকাতে কিন্তু সময় বেশি লাগে। দেখ, জামা কাপড় তো ভিজা, তাই তো? সেই ভেজা জিনিস শুকাতে গেলে কি হবে? যদি ওয়েদারটা ড্রাই থাকে, শুষ্ক থাকে, তাহলে সেই শুষ্ক ওয়েদারটা কি করবে? সেই জলীয় বাষ্পটাকে শোষণ করে নেবে। বুঝতে পেরেছো? তাহলে শীতকালে বায়ুতে জলীয় বাষ্প কেমন থাকার জন্য ভিজে জামা কাপড় তাড়াতাড়ি শুকোয়? শীতকালে বায়ুতে জলীয় বাষ্প কিন্তু অনেক কম থাকে। জলীয় বাষ্প অনেক কম থাকে। পরের প্রশ্ন। কাচের তাপ পরিবাহিতা অ্যালুমিনিয়ামের তাপ পরিবাহিতার সমান হবে, কম হবে, বেশি হবে নাকি কোনোটিই নয়? যদি তাপ পরিবাহিতা দেখি, তাপ পরিবাহিতা কে বেশি তাপ পরিবহন করতে পারে? সেটা হলো অ্যালুমিনিয়াম। কাচের থেকে অ্যালুমিনিয়াম অনেক বেশি তাপ পরিবাহিতা ধর্ম এর কিন্তু দেখা যায়। ঠিক আছে, তাহলে তাপ পরিবাহিতা কার বেশি? অবশ্যই অ্যালুমিনিয়ামের। কাচের কিন্তু তাপ পরিবাহিতা অনেক কম। তোমরা দেখবে, আমরা দেখি যে এখন অ্যালুমিনিয়ামের বাসনপত্র আছে, সেগুলোতে রান্না করা হয়। তো রান্না কেন করা হয়? রান্না করা হয় কারণ দেখবে বলে যে অ্যালুমিনিয়ামের পাত্রে অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যায়, তাই না? রান্নাটা হয়ে যাওয়ার কারণ কি? তাপ পরিবাহিতা যদি বেশি হয়, আমি বলছি যে ধরো একটা অ্যালুমিনিয়ামের এরকম কড়াই আছে, এবার এটা ধরো ধরো রান্না করছে। এবার রান্না করলে কি হবে? রান্না করলে কি হবে? এই যে এই পাত্রটা, অ্যালুমিনিয়ামের পাত্রটা যদি তাপ পরিবাহিতা এর যদি বেশি হয়, পাত্রটার তাপ পরিবাহিতা যদি বেশি হয়, তাহলে কি হবে? সহজেই এই তাপটা কি হবে?
আমি যদি এখানে তাপ প্রয়োগ করি সহজে এই তাপটা কিন্তু এখানে চলে আসবে। অর্থাৎ এই খাদ্যদ্রব্য বা এখানে যদি জল থাকে সেখানে কিন্তু অনেক তাড়াতাড়ি কিন্তু তাপটা এখানে চলে আসবে। ঠিক আছে? ফলে তাড়াতাড়ি রান্না করা হয়ে যাবে। কিন্তু এখানে যদি এমন একটা কড়াই দিলাম, ধরো এরকম মোটা একটা লোহার কড়াই বললাম আমি, তো অ্যালুমিনিয়াম থেকে লোহার কড়াই কিন্তু আরো বেশি সময় লাগবে। কারণ কি, লোহার তাপ পরিবাহিতা অ্যালুমিনিয়াম থেকে কম হয়। তার জন্য লোহাটা কি হবে, এই পাশ থেকে ও পাশে তাপটা ভেদ করে যে যেতে সময় বেশি লাগবে। তাহলে বেশি সময় লাগবে, তাপও বেশি কম যাবে। তার জন্য কি হচ্ছে, তাহলে এটা অ্যান্সার কি হবে? কাচের তাপ পরিবাহিতা অ্যালুমিনিয়ামের তাপ পরিবাহিতার কম হবে, তাই তো? কাচেরটা কম হবে, অ্যালুমিনিয়ামের তাপ পরিবাহিতা অনেক বেশি হবে। পরের প্রশ্ন দেখো, বরফ গলে জলে পরিণত হলে আয়তনে কি হবে? বরফ যদি গলে গিয়ে জলে পরিণত হচ্ছে, তাই তো? বরফ গলে গিয়ে যদি জল হয় তাহলে কি হবে? বরফ গলে গিয়ে জল হলে আয়তনে বাড়বে না কমবে? এটা তোমাদের জানারই কথা। আচ্ছা, এটা তোমাদের আমি নিজেদের অ্যান্সার করতে দিলাম। 39। যদি তোমরা অ্যান্সার না পারো তাহলে আমি তোমাদের কমেন্ট বক্সে অবশ্যই এটা পিন করে দেবো। আর আশা করি তোমরা পারবে এটা। তো তোমরা কোশ্চেন নাম্বার প্রথমে দেবে, কোশ্চেন নাম্বার 39 দিয়ে তারপরে তোমরা অ্যান্সারটা লিখে দেবে। ঠিক আছে? যে অপশান কত নাম্বার 1 2 3 4 এই অপশানটা তোমরা লিখে দেবে, তাহলে আমি বুঝতে পারবো। দেখো তোমাদের একটা জিনিস বলে দিই, ওই শীতপ্রধান দেশে আমি কি বলেছিলাম, যে শীতপ্রধান দেশে যে জলের পাইপগুলো আছে সেগুলোতে পাইপগুলো কি হয়, পাইপগুলোতে যে জল থাকে, জলটা যখন বরফ হয়ে যায় না তখন কি হয়, ওই পাইপগুলো ফেটে যায়। তো কেন ফেটে যায় সেটা তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবে। ওকে, তার মধ্যে লুকিয়ে আছে ওটার অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 40 বলছে, তরল এবং গ্যাসীয় পদার্থে কোন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়? তরল আর গ্যাসীয় পদার্থের মধ্যে কোন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়? তোমাদের আমি তিনটে পদ্ধতি খুব ভালো করে বুঝিয়ে দিলাম। একটা হলো পরিবহন, পরিচলন, আর হলো বিকিরণ পদ্ধতি। পরিচলন কি, পরিবহন কি, আর বিকিরণ পদ্ধতি কি, সেটা আমি তোমাদের ভালো করে এক্সপ্লেন করেছি। তো তাও আমি আরেকবার বলে দিচ্ছি তোমাদের। দেখো, প্রথমে বলছে পরিচলন, তারপরে বলছে পরিবহন, তারপর হলো বিকিরণ। প্রথমে যদি বহন বলি, পরিবহন মানে কি? পরিবহন মানে হলো, ধরো ধরো আমি বলছি যে এটা একটা এরকম একটা, ধরো এখানে একটা উনুন আছে, সেই উনুনের মধ্যে আমি একটা লোহার দণ্ড প্রবেশ করালাম। এটা একটা লোহার দণ্ড, সেই লোহার দণ্ডকে যদি আমরা প্রবেশ করাই, এইবার এখানে ধরো আগুন আছে, এবার এটা কি হচ্ছে, হিট হচ্ছে। এই যে দণ্ডটা হিট হচ্ছে এখানে, কিন্তু এইখানে যদি আমরা হাত দিয়ে ধরি তাহলে কি হচ্ছে, এই তাপটা দেখা যাবে যে আস্তে আস্তে আমাদের হাতে কিন্তু গরম লাগছে, তাই না? হাতে গরম ছ্যাঁকা লেগে যাচ্ছে, গরম হয়ে যাচ্ছে হাত। তার মানে কি, তাপ কিন্তু এটার মধ্যে দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে, তাপ এই বস্তুটার মধ্যে দিয়ে যাচ্ছে। কিন্তু একটা জিনিস মনে রাখবে, এই ক্ষেত্রে কিন্তু তাপটা তো যাচ্ছে, কিন্তু এক্ষেত্রে অণুগুলোর কিন্তু কোনো রকম মুভমেন্ট হচ্ছে না। যে তুমি ভেবো না যে এখানকার অণুগুলো এখানে চলে যাচ্ছে, জাস্ট একটার অণু পাশেরটাকে হিট করছে, পাশেরটাকে হিট করছে, পাশেরটাকে হিট করছে, এইভাবে করে করে তাপ সঞ্চালিত হচ্ছে। কিন্তু অণুগুলোর কি মুভমেন্ট করছে? অণুগুলো কি এখান থেকে এখানে চলে গেছে? এটা নয়। তাহলে এটাকে আমরা বলবো পরিবহন। এটা কি বলবো? পরিবহন। আচ্ছা, এবার হলো পরিচলন। আচ্ছা, পরিচলন কোনটাকে বলবো আমরা? ধরো পরিচলন কোনটাকে বলবো? দেখো, পরিচলন হলো, ধরো আমি বলছি যে এটা একটা পাত্র আছে, এই পাত্রের মধ্যে ধরো জল আছে। কি আছে? জল আছে। এবার আমি এখানে হিট দিলাম একে, ঠিক আছে? আমি যদি হিট দিই তাহলে কি হবে, এই যে জলের যে নিচের পোর্শনের যে জলগুলো সেগুলো তাড়াতাড়ি হিট হবে, তাড়াতাড়ি কি হবে, গরম হয়ে যাবে। এবার তাড়াতাড়ি যদি হিট হয় তাহলে কি হবে, এই নিচের যে জলগুলো সেগুলো কিন্তু ওপরের দিকে উঠতে থাকবে। তাহলে নিচের যে হিট সেটা কি হবে, ওপরের দিকে আস্তে আস্তে উঠে যাবে, তাই তো? ওপরের দিকে যদি উঠে যায়, গরম জলটা ওপরের দিকে উঠে যাবে। তার মানে কি হচ্ছে, এখানে যে জলের অণুগুলো ছিল, ঠিক আছে, সেগুলো কি হচ্ছে, তাদের মুভমেন্ট হচ্ছে। এখানে কিন্তু পরমাণু অর্থাৎ অণুগুলোর মুভমেন্ট হচ্ছে, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে। তাহলে এটাকে আমরা কি বলবো, পরিচলন। এটাকে বলবো পরিচলন। আর তরল এবং গ্যাসীয় পদার্থের মধ্যে দিয়ে কোন পদ্ধতিতে, সেটা হলো পরিচলন পদ্ধতিতে। এটা অ্যান্সার হবে, পরিচলন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়। আর পরিবহন পদ্ধতিতে হলো কঠিন পদার্থের মধ্যে দিয়ে, কঠিন যে পদার্থ তাদের মধ্যে দিয়ে কিন্তু পরিবহন পদ্ধতি আমরা লক্ষ্য করতে পারি।
তোমরা দেখবে আমাদের বাড়িতে মানে যে কোনো ঘরের মধ্যে দেখবে উপরে আমরা গুলগুলি বলি। গুলগুলি মানে কি? গুলগুলি মানে হলো উপরে দেখবে এরকম একটা রেক্টাঙ্গেল মতো পোর্শন থাকে, যেখানে এরকম মানে একটা জানালার মতো আর কি, এরকম করে ওটাকে আমরা গুলগুলি বলি, ঠিক আছে? এরকম ছোট ছোট ছিদ্র থাকে ওর মধ্যে। তো এটা কি হয়, এটা কেন দেওয়া থাকে সেটা কি জানো তোমরা? এটা দেওয়ার কারণ হলো, এই যে ধরো আমরা ঘরের মধ্যে আছি, ঘরের মধ্যে যদি হিট উৎপন্ন হয় বা কোনো রকম আমি যদি কিছু একটা জ্বালাই, ধরো আমি বলছি আগুন জ্বালালাম ঘরের মধ্যে, এবার আগুন জ্বালালে কি হবে? ঘরের যে টেম্পারেচার বৃদ্ধি পাবে। এবার আমরা জানি যে যেগুলো টেম্পারেচার বেশি হয় সেটা কি হয়, আস্তে আস্তে ওপরের দিকে উঠে যায়, তাই না? যদি টেম্পারেচার বেশি হয় আস্তে আস্তে কি হয়, ওপরের দিকে উঠে যায়। এবার ওপরের দিকে উঠে গিয়ে ওই গুলগুলি দিয়ে টেম্পারেচার অর্থাৎ তাপটা কিন্তু বেরিয়ে যাবে। তার জন্য কিন্তু গুলগুলিটা করা হয়, এটা মাথায় রাখবে। আচ্ছা, তো সেটাও কিন্তু এক ধরনের পরিচলন আমরা বলতে পারি, তাই না? সেটাও এক ধরনের পরিচলন। পরের প্রশ্ন দেখো, তারপরে বলছে বিকিরণ। আচ্ছা, বিকিরণের ক্ষেত্রে কি হয়? বিকিরণ মানে হলো সূর্য থেকে যে তাপটা আসে সেটা হলো বিকিরণ পদ্ধতিতে আসে, সেখানে কিন্তু মাধ্যমের প্রয়োজন হয় না। তাহলে এই দুটোর জন্য আমাদের মাধ্যম অবশ্যই লাগছে, মাধ্যমের প্রয়োজন হচ্ছে, কিন্তু বিকিরণে কিন্তু মাধ্যমের প্রয়োজন হয় না। আশা করি বোঝাতে পারলাম। তো দেখো, স্যাটের আজকে আমরা এই ক্লাসটা এখানেই শেষ করছি। তো স্যাটের কোশ্চেনগুলো তোমাদের পরপর চলতে থাকবে। আমি যত তাড়াতাড়ি পারবো তোমাদের জন্য কিন্তু ভিডিও বানানোর চেষ্টা করছি বা করব। আর তাছাড়াও তোমাদের ম্যাথ পোর্শন তো আছে, ম্যাথ পোর্শন, অঙ্কের পোর্শন, সেগুলো আমাকে অবশ্যই দেখতে হবে, সেগুলো আমি তোমাদের জন্য কাজ করছি। আর তোমাদের লাইভ ক্লাস আমি বলেছিলাম, তার জন্য আমি রেডি করে নিই, তারপরে তোমাদেরকে আমি জানিয়ে দেবো। তো তোমাদের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, আর যারা যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো গুড বাই।